ভিডিওটি যে সকল ফ্রেন্ড দেখছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা দেখছো ডেইলি সাকসেস নাও ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের কাছে আবারও একটি ক্লাস নিয়ে এসেছি, যেটা সালোক সংশ্লেষ চ্যাপ্টার যে বাকি পার্টটুকু ছিল তোমাদের সালোক সংশ্লেষ চ্যাপ্টার পার্ট 1 এবং 2 ক্লাস করিয়ে দিয়েছি, এবং আজকে শেষ অর্থাৎ সালোক সংশ্লেষ চ্যাপ্টার জন্য লাস্ট পর্ব, যেখানে বাকি যে কোশ্চেন অ্যান্সারগুলি আছে সেগুলি তোমাদেরকে আজকের ভিডিওতে করিয়ে দেবো। আজকের এই ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে এবং সাথে থাকা অল অপশানটি প্রেস করে রাখবে। তাহলে যখনই তোমাদেরকে এই রকম ক্লাস দেবো তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যেতে পারবে। দেখো, এটা হচ্ছে সালোক সংশ্লেষ চ্যাপ্টার, যেখানে তোমাদেরকে বাগে দুটো পার্ট করেছি, সেই পার্টের আজ শেষ পর্ব অর্থাৎ সালোক সংশ্লেষ চ্যাপ্টার শেষ পর্ব। তোমাদেরকে এর আগে ইতিহাস ক্লাস করাচ্ছিলাম, ইতিহাসের যেখানে কিছুটা ক্লাস করিয়েছি, এবং এই জীবনবিজ্ঞান পার্টের কিছুটা ক্লাস করানোর পর আবার ইতিহাস পার্টটা ধরবো। তোমাদের যারা আবগারি পুলিশের মেন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য একটা প্লেলিস্ট তৈরি করেছি, তোমরা সেই প্লেলিস্টে চেক করতে পারো। আর বলবো, যারা আমাদের আগের ক্লাসগুলি দেখোনি অবশ্যই তোমরা দেখো, ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, কিংবা আমাদের চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিতে পারো। দেখো, আজকে যে সালোক সংশ্লেষ চ্যাপ্টার যে শেষ পর্ব, যেখানে যে প্রশ্ন উত্তরগুলো আছে তোমরা একটু দেখে নাও। প্রথম হচ্ছে, দেখো প্রথম প্রশ্ন হচ্ছে, লাল ও বেগুনি বর্ণের আলোতে সালোক সংশ্লেষ সবচেয়ে বেশি হয়। লাল ও বেগুনি বর্ণের এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে পরীক্ষা আসতে পারে। কোন বর্ণের আলোকে সালোক সংশ্লেষ সবচেয়ে বেশি হয়? এখানে অপশান যদি তোমাদের দুটোই থাকে, অপশান এতে লাল এবং অপশান বি যদি বেগুনি থাকে, সেক্ষেত্রে তোমরা এখানে অ্যান্সার করবে লাল, অর্থাৎ বেগুনির থেকেও লালে হচ্ছে সবচেয়ে বেশি সালোক সংশ্লেষ হয়। আর তোমরা দুটোই মনে রাখবে, লাল ও বেগুনি বর্ণের আলোতে সবচেয়ে বেশি সালোক সংশ্লেষ হয়। এরপর দেখো, সালোক সংশ্লেষে উপজাত অক্সিজেনের উৎস কী? সালোক সংশ্লেষে যে উপজাত অক্সিজেন, সেই অক্সিজেনের উৎসটা কী? অক্সিজেনের উৎস হচ্ছে জল, অর্থাৎ H2O। মনে রাখবে সংকেত H2O, অর্থাৎ জলের সংকেত হচ্ছে H2O। এরপরে সালোক সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ অণু, যে গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস কী বলেছিলাম? যে সালোক সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ, সেই গ্লুকোজ অণুর অক্সিজেনের যে উৎস সেটা কি? কার্বন ডাইঅক্সাইড। জলের এখানে মনে রাখবে যে অক্সিজেন, অর্থাৎ সালোক সংশ্লেষে উপজাত যে দ্রব্য, অক্সিজেনের উৎস হচ্ছে জল, এবং গ্লুকোজ অণুর হচ্ছে অক্সিজেনের, গ্লুকোজ অণু যেটা, তার অক্সিজেনের উৎস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড CO2। এরপরে দেখো, অন্ধকার দশায় আলোর দরকার হয় না বলে অন্ধকার দশাকে আলোর নিরপেক্ষ দশা বলা হয়। অন্ধকার দশায় আলোর দরকার হয় না বলে অন্ধকার দশাকে আলোর নিরপেক্ষ দশা বলা হয়। এরপরে ক্লোরোপ্লাস্টের স্টোমায় গ্লুকোজ উৎপন্ন হয়, খুব ইম্পর্টেন্ট, ক্লোরোপ্লাস্টের স্টোমায় গ্লুকোজ উৎপন্ন হয়। এর পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে, সালোক সংশ্লেষে সাহায্যকারী, সালোক সংশ্লেষে সাহায্যকারী যে সমস্ত রঞ্জক শোষিত শক্তিকে রাসায়নিক শক্তিতে আবদ্ধ করতে পারে তাকে কি বলে? ক্যারোটিন ও জ্যান্থোফিল। সালোক সংশ্লেষে সাহায্যকারী যে সমস্ত রঞ্জক শোষিত শক্তিতে রাসায়নিক শক্তিতে আবদ্ধ করতে পারে না তা হলো ক্যারোটিন ও জ্যান্থোফিল। এরপরে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় জারক পদার্থটি হলো CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড, এবং বিজারক পদার্থটি হলো H2 অর্থাৎ জল। মনে রাখবে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে জারক পদার্থ সেটা হচ্ছে CO2, এবং বিজারক পদার্থ সেটা হচ্ছে H2O। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় জারক পদার্থ CO2 এবং বিজারক পদার্থ H2O। এরপরে, সালোক সংশ্লেষে সক্ষম একটি এককোষী উদ্ভিদের নাম। সালোক সংশ্লেষে সক্ষম একটি এককোষী উদ্ভিদ, সেটা কি? ক্লোরেল্লা নামক এককোষী শ্যালক, অর্থাৎ যাকে শৈবালও বলা হয়। সালোক সংশ্লেষে সক্ষম একটি এককোষী উদ্ভিদ হচ্ছে ক্লোরেলা। মনে রাখবে, সালোক সংশ্লেষে সক্ষম, যে সালোক সংশ্লেষ করতে পারে এককোষী উদ্ভিদ, সেটা হচ্ছে ক্লোরেলা। এরপরে, অর্কিডের জলীয় বাষ্প, অর্কিডের জলীয় বাষ্প শোষণকারী কলার নাম কি? ভ্যালামেন। এরপরে দেখো, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন জলকে বিপাকীয় জল বলে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন জলকে বিপাকীয় জল বলে। এরপরে, রাতে যে উৎসেচকের প্রভাবে অপদ্রবণীয় শ্বেতসার উদ্ভিদ দিয়ে পুনরায় দ্রবীভূত গ্লুকোজে পরিণত হয় তা হলো ডায়াস্টেজ। এরপরে, সালোক সংশ্লেষের দুটি অভ্যন্তরীণ প্রভাবকের নাম, যেটা হচ্ছে ক্লোরোফিল ও উৎসেচক। সালোক সংশ্লেষের দুটি অভ্যন্তরীণ প্রভাবকের নাম হলো ক্লোরোফিল ও উৎসেচক। এরপরে, সালোক সংশ্লেষে স্থৈতিক শক্তি গ্লুকোজের মধ্যে আবদ্ধ থাকে। সালোক সংশ্লেষে স্থৈতিক শক্তি গ্লুকোজের মধ্যে আবদ্ধ থাকে।
এরপরে দেখো সালোক সংশ্লেষের প্রক্রিয়ায় 1 অণু গ্লুকোজ উৎপন্নের জন্য 6 অণু কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, যেটা রেলের অর্থাৎ আরআরবির সামনে পরীক্ষা আছে, এনটিপিসি এবং গ্রুপ ডি, তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। এনটিপিসি আর গ্রুপ ডি তোমরা জানো, গ্রুপ ডি হচ্ছে বিগত বছরে যে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করা হয়েছে, সেখানে কোশ্চেনের লেভেল তোমরা জানো, সেই লেভেল অনুযায়ী এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মনে রাখবে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় 1 অণু গ্লুকোজ উৎপাদনের জন্য 6 অণু অর্থাৎ 1 অণুর জন্য 6 অণু কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন। 1 অণু গ্লুকোজ উৎপাদনের জন্য 6 অণু কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন। আমরা জানি গ্লুকোজের যে উৎস অর্থাৎ উৎপাদনের যে উৎস সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, আর যেখানে অক্সিজেন হচ্ছে উৎপন্ন যে গ্লুকোজের যে আন্ডার অর্থাৎ জল, সেটা হচ্ছে জল। এরপরে দেখো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় 1 অণু গ্লুকোজ উৎপাদনের জন্য কী হয়, 12 অণু জল উৎপন্ন হয়। যদি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় 1 অণু গ্লুকোজ উৎপন্নের জন্য 12 অণু জলের ক্ষেত্রে 12 অণু এবং কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে মনে রাখবে 6 অণু, অর্থাৎ যেটা 6 অণু কার্বন ডাইঅক্সাইড থেকে কি হচ্ছে, 1 অণু গ্লুকোজ হচ্ছে, এবং 12 অণু জল থেকে 1 অণু গ্লুকোজ উৎপন্ন হচ্ছে। এর পরের প্রশ্ন দেখো, কোষের অ্যামাইলোপ্লাস্টে শ্বেতসার সঞ্চিত থাকে। শ্বেতসার কোথায় সঞ্চিত থাকে? কোষের অ্যামাইলোপ্লাস্টে। এরপরে সূর্যালোকের যে তেজময় বা শক্তিময় কণা কী করে, ক্লোরোফিলকে সক্রিয় করে, তাকে বলা হয় ফোটন। বলছে সূর্যালোকের যে তেজময় বা শক্তিময় কণা ক্লোরোফিলকে সক্রিয় করে, তাকে বলা হয় ফোটন। এরপরে সালোক সংশ্লেষে অঙ্গারাত্মীকরণ ঘটে কোন দশায়? সালোক সংশ্লেষে অঙ্গারাত্মীকরণ ঘটে হচ্ছে অন্ধকার দশায়। মনে রাখবে সালোক সংশ্লেষে যে অঙ্গারাত্মীকরণ হয় সেটা হচ্ছে অন্ধকার দশায়। এই পয়েন্টটা তোমাদের হচ্ছে আগের ক্লাসটাতেও ছিল, সেখানে এটা দেওয়া ছিল। এরপরে দেখো, বিজ্ঞানী ব্ল্যাকম্যান প্রথম প্রমাণ করেন যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি আলোক দশা ও অন্ধকার দশায় বিভক্ত। মনে রাখবে আলোক দশা ও অন্ধকার দশায় বিভক্ত এই প্রক্রিয়াটি কে প্রমাণ করেছে? বিজ্ঞানী ব্ল্যাকম্যান যেটা অন্ধকার দশা এবং আলোক দশা এই বিভক্তটা প্রমাণ করেছে, যেটা সালোক সংশ্লেষ প্রক্রিয়ার। এরপরে কেলভিন ও তার সহকর্মীরা ক্লোরেলা নামক সবুজ শ্যাওলার উপর গবেষণা করে অন্ধকার দশার আবিষ্কার করেন। অর্থাৎ অন্ধকার দশার আবিষ্কার করছে শ্যাওলার উপর, যেটা কে কেলভিন ও তার সহকর্মীরা। এবং যে শ্যাওলার উপর হচ্ছে গবেষণা করেছে সেটা হচ্ছে ক্লোরেলা। এরপরে দেখো, জলের ফটোলাইসিসে যে আয়ন সাহায্য করে তা হলো ম্যাঙ্গানিজ আয়ন, ক্লোরাইড আয়ন। এরপরে দেখো, ক্লোরোফিল পেট্রোলিয়াম, ইথার ও অ্যালকোহল ও ক্লোরোফর্মে দ্রবণীয়। এরপরে দেখো, সবুজ উদ্ভিদের সালোক সংশ্লেষ তাপগ্রাহী বিক্রিয়া, কিন্তু ব্যাকটেরিয়ার সালোক সংশ্লেষ তাপমোচন বিক্রিয়া। এরপর দেখো, সালোক সংশ্লেষ ছাড়া রাসায়নিক সংশ্লেষ বা কেমোসিনথেসিস প্রক্রিয়ায় খাদ্য সঞ্চয় হতে পারে। সালোক সংশ্লেষ ছাড়া রাসায়নিক সংশ্লেষ বা কেমোসিনথেসিস প্রক্রিয়ায় খাদ্য উৎপন্ন হতে পারে। এর পরের প্রশ্ন দেখো, কোষে সঞ্চয়ের জন্য শর্করা উদ্ভিদ কোষে শ্বেতসার বা স্টার্চ শ্বেতসার বা স্টার্চ, আর প্রাণী কোষে গ্লাইকোজেন এ রূপান্তরিত হয়। এর পরের প্রশ্ন দেখো, সালোক সংশ্লেষের যে দশায় CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয় সেটা হলো অন্ধকার দশা। একটু আগেই তোমাদের করালাম সালোক সংশ্লেষের কোন দশায় CO2 বিজারিত হয়, অন্ধকার দশায়। এরপরে সালোক সংশ্লেষে উপজাত হিসাবে উৎপন্ন অক্সিজেনের উৎস কী? জল, এটাও করলাম। এরপরে সালোক সংশ্লেষ এক রকমের কি উপচিতি বিপাক, এটা প্রথম ভিডিওতে ছিল, প্রথম প্রশ্ন, যেটা যে ফার্স্ট সালোক সংশ্লেষ চ্যাপ্টার প্রথম যে 1 নম্বর ক্লাসটা ছিল, সালোক সংশ্লেষ এক রকমের উপচিতি বিপাক। তোমাদেরকে জানিয়ে রাখি, এই সালোক সংশ্লেষ চ্যাপ্টার হচ্ছে কমপ্লিট হয়ে যাচ্ছে আজকে, অর্থাৎ এরপরে নেক্সট ক্লাসে তোমাদের শ্বসন চ্যাপ্টার ধরছি, সেখানে তোমাদের শ্বসন চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলি বিগত বছরে এসেছে এবং আসার চান্স খুবই বেশি রয়েছে সেইগুলোই তুলে ধরে তোমাদেরকে ক্লাস করিয়ে দিচ্ছি। এরপরে দেখো, সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস, একটু আগে করলাম কার্বন ডাইঅক্সাইড।
সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস কি? কার্বন ডাইঅক্সাইড। এর পরের প্রশ্নটা দেখো, পাতায় ক্লোরোফিল থাকার ফলে সবুজ রং হয়। এটা কিন্তু খুব একটা বেসিক প্রশ্ন, কিন্তু প্রশ্নটা বিশাল ইম্পর্টেন্ট। দেখো, পাতায় ক্লোরোফিল থাকার ফলে পাতার রং সবুজ হয়। প্রশ্ন আসতে পারে পাতার রং যে সবুজ হয় কিসের কারণে? ক্লোরোফিল থাকার কারণে। ঠিক আছে, এরপরে দেখো, ক্লোরোফিল সূর্যালোকের ফোটন কণা শোষণ করে। ক্লোরোফিল সূর্যালোকের ফোটন কণা, তাই তো, যে আলোক শক্তি যেটা হচ্ছে ক্লোরোফিল সূর্যালোকের ফোটন কণা শোষণ করে। এর পরের প্রশ্ন দেখো, ছত্রাক জাতীয় উদ্ভিদে ক্লোরোফিলের অভাবে কি হয়? সালোক সংশ্লেষ হয় না। যে ছত্রাক জাতীয় উদ্ভিদে ক্লোরোফিলের অভাব, অর্থাৎ ছত্রাকে কি থাকে, ছত্রাক জাতীয় যে উদ্ভিদগুলি সেগুলোকে ক্লোরোফিল থাকে না, অর্থাৎ ক্লোরোফিলের অভাব থাকে, সেই জন্য সালোক সংশ্লেষ হয় না। তোমাদের প্রথমেই করিয়েছি, যেখানে বলা ছিল যে সালোক সংশ্লেষ বিহীন যেসব আর কি ক্লোরোফিল বিহীন যেগুলো, সেগুলিতে সালোক সংশ্লেষ সম্পন্ন, অর্থাৎ ক্লোরোফিল যুক্ত যেসব উদ্ভিদ সেগুলিতে কি হয়? সালোক সংশ্লেষ হয়। এরপরে সালোক সংশ্লেষের নির্গত অক্সিজেনের উৎস। সালোক সংশ্লেষের নির্গত অক্সিজেনের উৎস কি? জল। একটু আগেই করলাম, তাই তো। সালোক সংশ্লেষের ফলে উদ্ভিদের শুষ্ক ওজন বৃদ্ধি। সালোক সংশ্লেষের ফলে উদ্ভিদের কি হয়? শুষ্ক ওজন বৃদ্ধি পায়। সালোক সংশ্লেষের ফলে শুষ্ক ওজন বৃদ্ধি পায় উদ্ভিদের। এরপরে ফটোলাইসিস ঘটে ক্লোরোপ্লাস্টে কোথায়? গ্রানা, সেকেন্ড ক্লাসে ছিল, তাই তো। ফটোলাইসিসের ফলে ক্লোরোপ্লাস্টের গ্রানা অংশ হয়। ফটোলাইসিসের ফলে ক্লোরোপ্লাস্টের গ্রানা অংশে ফটোলাইসিস যেটা ঘটে। ফটোলাইসিস বলতে সালোক সংশ্লেষের কথা বলা হচ্ছে, এটা ইংলিশ শব্দ, ঠিক আছে। এরপরে অঙ্গারাত্মীকরণ ঘটে হচ্ছে ক্লোরোপ্লাস্টের স্টোমা অংশে। অঙ্গারাত্মীকরণ ঘটে ক্লোরোপ্লাস্টের স্টোমা অংশে। ফটোলাইসিস ঘটে ক্লোরোপ্লাস্টের গ্রানা অংশে, আর অঙ্গারাত্মীকরণ ঘটে ক্লোরোপ্লাস্টের স্টোমা অংশে। এটাকে আলোক দোষের কথা বলা হচ্ছে, অন্ধকার দোষের কথা বলা হচ্ছে। এবার দেখো, সালোক সংশ্লেষের শক্তির উৎস কি? সূর্য। এটাও তোমাদেরকে আগেও পয়েন্টে ছিল। সালোক সংশ্লেষের উৎস কি? সূর্য। তোমরা প্রত্যেকটা ক্লাস করো, কিছু কোশ্চেন হয়তো রিপিট হয়েছে, কিন্তু সেক্ষেত্রে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। দেখো, সকল জীবের খাদ্যের উৎস কি? সালোক সংশ্লেষ প্রক্রিয়া। সকল জীবের যে খাদ্যের উৎস সেটা হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়া। সালোক সংশ্লেষে উপজাত পদার্থ রূপে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। সালোক সংশ্লেষে উপজাত পদার্থ রূপে কী হয়? অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। এরপরে দেখো, সালোক সংশ্লেষের সময় উদ্ভিদের সঞ্চয় অঙ্গে কী হয়? শ্বেতসার রূপে খাদ্য জমাট থাকে। সালোক সংশ্লেষের সময় উদ্ভিদের যে সঞ্চয় অঙ্গে কী রূপে খাদ্য জমাট থাকে? শ্বেতসার রূপে, মনে রাখবে, শ্বেতসার রূপে খাদ্য জমা থাকে। এরপরে সালোক সংশ্লেষের সময় CO2 গ্যাস গৃহীত হয়। সালোক সংশ্লেষের সময় CO2 গ্যাস গৃহীত হয়। যখন উদ্ভিদ সালোক সংশ্লেষ করে কিংবা প্রাণী সালোক সংশ্লেষ করে, তখন তার কি হয়? CO2 গ্যাস গৃহীত হয়। এরপরে সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী কার্বনযুক্ত যৌগটি কি? সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী কার্বনযুক্ত যৌগটি হচ্ছে PGA। তোমরা কমেন্টে জানাও PGA এর পুরো নাম। তোমাদেরকে আগের ক্লাসে করিয়ে দিয়েছি PGA এর পুরো নাম, অর্থাৎ তোমাদেরকে কমেন্টে জানতে চাইবো PGA এর পুরো নাম। এরপরে দেখো, কার্বন ডাইঅক্সাইডের কার্বন গ্লুকোজে অঙ্গীভূত হওয়াকে অঙ্গারাত্মীকরণ বলে। অঙ্গারাত্মীকরণটা তোমাদেরকে বারবার রিপিট হচ্ছে, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট কিন্তু। কার্বন ডাইঅক্সাইডে কার্বন গ্লুকোজে অঙ্গীভূত হওয়াকে কি বলা হয়? অঙ্গারাত্মীকরণ। এরপরে সালোক সংশ্লেষ প্রক্রিয়া বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায়। সালোক সংশ্লেষ প্রক্রিয়া বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া হয় বলেই বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কি হয়? অক্সিজেনের পরিমাণ বায়ুমণ্ডলে বেড়ে যায়, বৃদ্ধি পায়। সালোক সংশ্লেষের আলোক দশায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়। সালোক সংশ্লেষের আলোক দশায়, কোন দশায়? আলোক দশায় সৌরশক্তি থেকে রাসায়নিক শক্তিতে পরিণত হয়। এখানে প্রশ্ন এরকম আসতে পারে, সালোক সংশ্লেষ যে প্রক্রিয়াটা হয় সেটা কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয়? অর্থাৎ সৌরশক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়, সেটা আলোক দশার ক্ষেত্রে। এরপরে সালোক সংশ্লেষের অন্ধকার দশায় এটিপির মধ্যে সঞ্চিত থাকে। তোমাদেরকে আগের ক্লাসে করেছি এটিপির পুরো নাম কি? এটিপির পুরো নাম হচ্ছে অ্যাডিনো ট্রাইফসফেট। আর তোমাদেরকে জানতে চাইব এটিপি তো বললাম, এডিপির পুরো নাম। তোমরা কমেন্টে জানাও এডিপির পুরো নাম।
এডিপি, এডিপির পুরো নাম তোমরা কমেন্টে জানাও। তোমাদের রেনো ট্রাইফসফেট যে রাসায়নিক শক্তি খাদ্যের মধ্যে সঞ্চিত রূপে আবদ্ধ থাকে। এর পরে প্রশ্ন দেখো, পৃথিবীতে সমস্ত শক্তির মূল উৎস সূর্য। একটু আগেই করলাম, পৃথিবীতে সমস্ত শক্তির মূল উৎস কি? সূর্য। দেখো, এটিপিকে এনার্জি কারেন্সি বলা হয়। এখানে কারণ কি এটিপি এনার্জি কারেন্সি বলা হয়? কেন এটিপির মধ্যে শক্তি সঞ্চিত থাকে। অ্যাডিনো ট্রাইফসফেট এর মধ্যে শক্তি সঞ্চিত থাকে, তাই এটিপিকে এনার্জি কারেন্সি বলা হয়। উদ্ভিদ দেহে ক্লোরোফিল ঘটে ম্যাগনেসিয়ামের অভাবে। উদ্ভিদে ক্লোরোসিস ঘটে। উদ্ভিদে ক্লোরোসিস ঘটে কিসের অভাবে? ম্যাগনেসিয়ামের ঘটে। মনে রাখবে উদ্ভিদে কিন্তু এই ম্যাগনেসিয়াম থাকে। কোশ্চেনটা তোমাদের এইরকম দেয়, ঠিক আছে? উদ্ভিদের অঙ্গে অর্থাৎ কোন উপাদানগুলি থাকে না, যেখানে তোমাদের 3টে অপশানে তুলে দেবে, একটি থাকবে না, আনকমন, সেটা তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে? এরপর দেখো, সালোক সংশ্লেষের জন্য উন্নত উদ্ভিদে উপস্থিতির মুখ্য রঞ্চক কি? ক্লোরোফিল। সালোক সংশ্লেষের জন্য উন্নত উদ্ভিদে উপস্থিত মুখ্য রঞ্চক ক্লোরোফিল। এটা তো হচ্ছে মুখ্য অর্থাৎ প্রধান রঞ্চক হচ্ছে সালোক সংশ্লেষের জন্য। এরপর সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কাঁচামাল হিসেবে CO2 অক্সাইড এবং H2O ব্যবহৃত হয়। কাঁচামাল হিসাবে কী হয়? কার্বন ডাইঅক্সাইড এবং জল ব্যবহৃত হয় সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়। কার্বন ডাইঅক্সাইড এবং জল ব্যবহৃত হয়। এরপরে অঙ্গারত্বীকরণের সময় শক্তির উৎস কি? এটিপি। এক্ষুনি করলাম, অঙ্গারত্বীকরণের সময় এটিপির উৎস হচ্ছে, অতিরিক্ত শক্তির উৎস হচ্ছে এটিপি। অর্থাৎ সবসময় মনে রাখবে এটিপির মধ্যে শক্তি সঞ্চিত থাকে, এই এটিপিকে এনার্জি কারেন্সি বলা হয়, ঠিক আছে? এর পুরো নাম হচ্ছে অ্যাডিনো ট্রাইফসফেট। এরপরে দেখো, এরপরে প্রশ্ন দেখো, উদ্ভিদের সালোক সংশ্লেষের ফলে পরিবেশে কি হয়? O2 পরিমাণ বৃদ্ধি পায়, অর্থাৎ অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায়। একটু আগেই তোমাদের করালাম না? উদ্ভিদের সালোক সংশ্লেষের ফলে পরিবেশে O2 অর্থাৎ অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায়। এটা হচ্ছে সাধারণ নলেজ কিন্তু। এই ছিল জীবনবিজ্ঞানের সালোক সংশ্লেষ চ্যাপ্টার শেষ পর্ব। অর্থাৎ তোমাদেরকে সালোক সংশ্লেষ চ্যাপ্টার থেকে 3টে ক্লাস করালাম। 3টে ক্লাস তোমরা যারা আবগারি পুলিশের প্রস্তুতি দিচ্ছ এবং সামনে যে আপকামিং রেল অর্থাৎ রেলের গ্রুপ ডি, এনটিপিসি এবং অন্যান্য পরীক্ষা রয়েছে, তোমরা সকলে এই ক্লাসগুলি করতে পারো। খুবই হেল্পফুল ক্লাস। আর আবগারি পুলিশ মেন পরীক্ষার জন্য বলে একটি মেন তোমাদের করে দিয়েছি, প্লে লিস্ট তৈরি করে দিয়েছি। সেই প্লে লিস্টটি ফলো করো, তোমরা ফলো করতে পারো সকলেই। সেই প্লে লিস্ট ফলো করে তোমরা সেখান থেকে প্রতিটি ক্লাস করে নিতে পারো। তোমাদের স্ট্যাটিস্টিক্স, জিকে এবং হিস্টোরি পার্টের কিছু ক্লাস করিয়েছি, এবং এই জীবনবিজ্ঞানে যেখানে সিলেকশন চ্যাপ্টার ধরেছি, নেক্সট ক্লাসে তোমাদের শ্বসন চ্যাপ্টার আনছি। ক্লাসগুলি কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করো। তোমাদের কমেন্ট করলে মতামত অনুযায়ী আমাদের ক্লাস দিতে সুবিধা হবে, এবং তোমাদের মতামত শুনলে আমাদের ক্লাসগুলি দিতে ভালো লাগে। আর বন্ধু তোমাদের শেয়ার করো যাতে তারাও জানতে পারে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, তাহলে যখনই তোমাদেরকে এরকম কোনো ক্লাস দেবো তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।